একটা সময় বাবা ঠেলা গাড়ি চালাতেন। অবশ্যই আমি কথাটা জোর দিয়ে আজকের এই গল্পে বহুবার বলবো, আপনি তো শুনবেনই, সাথে আরো 10 জন মিনিমাম। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। স্বপ্ন থেকে টার্গেটে পরিণত হয় যেন এনিহাউ আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে তখন স্বর্ণপদক পাই। এটা কত সালে এটা? এটা 19 সালে। আমি কি ব্যাপার, কিছু বলিস না, কিছু বলবি? বলছে তুই রেজাল্টটা দেখ। দেখলাম আমি রিটেন ফেল। আপনি ফেল? হ্যাঁ, আমি রিটেন ফেল। আমি দাঁড়ানো ছিলাম, টাস করে পড়ে গেলাম বিছানায়। তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমার ওয়াইফ আমি নামাজ পড়তাম আর কান্নাকাটি করতাম। মানে আল্লাহর কাছে যাচ্ছিলাম যে আল্লাহ তুমি ছাড়া উপায় নেই, উদ্ধার করো, জানি না কিভাবে পারবো। কয়েকদিন আগের ঘটনা এটা? হ্যাঁ, আগস্টের 3 তারিখ। আজকে আগস্টের কত তারিখ? আজকে 19। ও ওয়াও, মানে জাস্ট 16 দিন আগের ঘটনা। পরিচয়টা একটু নেই ভাই, আপনার নামটা একটু বলেন প্রথমে। জি, আমার নাম ইমরান আহমেদ শাকির। শাকির বয়স কত এখন? এখন 32 শেষ হয়ে 33 চলছে। জন্ম জেলা কোথায়? ময়মনসিংহ। গল্পটা বলার আগে গল্পটা কেন বলছি এটা একটু শেয়ার করতে চাই। জি শিওর। আমার একজন শিক্ষক বলেছিলেন যে যে ব্যক্তি তার শেকড়কে ভুলে না সে কখনো অন্যায় করতে পারে না। যে আজকে এখানে এই গল্পটা বলা এটা একটা প্রমাণ হয়ে থাকবে যেন আমি যদি কখনো আমার শেকড়কে ভুলে যেতে চাই, কেউ যেন এই ভিডিওটা সামনে নিয়ে এসে আমাকে স্মরণ করিয়ে দিতে পারে, ইউ আর দেয়ার, তুমি এখানে ছিলে। আসলে সংগ্রামটা শুরু হয়েছে আমার ঠিক জন্ম থেকে। আমার বাবা, তারা টোটাল 8 ভাই ছিলেন। আমার বাবা যখন ছোট, 10-12 বছরের মতো বয়স হবে, ওই সময় দাদা মারা যান। আমার যে বাবার বড় ভাইরা ছিলেন, ওনারা অনেক সিনিয়র হওয়ার কারণে পারিবারিক যে জমি জমা থাকে, সম্পত্তি থাকে, যেহেতু গ্রামীণ সমাজে কৃষি নির্ভর অর্থনীতি, ভালো জমিগুলো যেখানে ধান চাষ বেশি হয় ওই জায়গাগুলো ওনারা বন্টন করে নিয়েছিলেন। আমার বাবাকে বা আমার ছোট চাচাকে তাদেরকে দিয়েছিলেন যেগুলোতে ফসল হয় না। শুরুটা আসলে ওখান থেকে। আমি যখন জন্ম নিই আমার মা বলেছেন জন্ডিসে আক্রান্ত ছিলাম। তখন তো গ্রামে ওভাবে ভালো চিকিৎসা পাওয়া যেত না। তখন আমাদের বাড়িতে ওই যে মুরগি পালে মায়েরা বাড়িতে, তো ওখানে কিছু মুরগি থাকে যেটা প্রত্যেক বছর বাচ্চা দেয়, ওই মুরগিগুলোকে বিক্রি করে না। তো ওই মুরগি বিক্রি করে আমাকে চিকিৎসা করতে হয়েছিল। এটা মা আমাকে খুব ওভাবে বলেছেন যে গ্রামে এই ধরনের মুরগিকে বলে বিছুন মুরগি, যারা রেগুলার বাচ্চা দেয়। হ্যাঁ, রেগুলার যেগুলো বাচ্চা দেয় ওগুলো বিক্রি করে না, বাচ্চাগুলো বিক্রি করে। তো এইটা বলার পিছনে কারণ হচ্ছে যে ওই মুরগিটাকে বিক্রি করতে হয়েছে অভাবের তীব্রতাটা বোঝানোর জন্য। আপনার বাবা কি করতেন? দাদা মারা যাওয়ার পর আমার ছোট চাচা ছিলেন, তো ওই চাচা পড়াশোনা করতেন। বাবাও যদি পড়াশোনা করেন, সংসারের হাল ধরার মতো কেউ ছিল না। তো সেদিক থেকে বাবা কাজকর্ম করতেন, চাচাকে পড়াশোনা করানোর জন্য। কাজকর্ম বলতে কৃষি কাজ করতেন? কৃষি কাজ, আমাদের যেটুকুই অল্প জমি জমা ছিল ওগুলোতে ধান চাষ করা হতো। আর আপনি পরিবারের সবচেয়ে বড় সন্তান? না, আমার বড় বোন ছিলেন। আচ্ছা। বোন আছেন এখনো, আমি একমাত্র ছেলে, আমার ছোট বোন আছে। ওকে। আমরা স্কুলে যেতাম, প্রাইমারি স্কুলে, স্যান্ডেল পরা ছাড়া। তারপরে এই রিক্সার টায়ার নিয়ে দৌড়ানো, কাদামাটিতে মাখামাখি, তারপরে কলা পাতা দিয়ে বৃষ্টির সময় মাথায় দিয়ে দৌড়ে স্কুল থেকে বাড়ি ফেরা। কোনো বই মানে ব্যাগ তো প্রশ্নই আসে না, পলিথিনে বই ভরে তারপর আমরা স্কুলে যেতাম। তো আমাদের বাড়িতে বিদ্যুৎ আসে 2000 সালে। তো তার আগে আমরা কুপিবাতি দিয়ে পড়াশোনা করতাম হারিকেনের আলোতে। আমরা এখনো গ্রামে গেলে দেখতে পাই কিছু ছেলে পেলে পিচি খালি গিয়ে দৌড়াদৌড়ি করছে। তো আমি ঠিক ওই ছেলেদেরই একজন। ওই সময় বাবা কৃষিকাজের পাশাপাশি যখন ওভাবে হচ্ছিল না, ফসল ফলতো না ঠিকঠাক মতো, একটা সময় বাবা ঠেলা গাড়ি চালাতেন, আমার আব্বা এবং আমার এক চাচাতো ভাই, তো ওনারা দুজন মিলে ঠেলা গাড়ি চালাতেন। তো আমরা যখন 4-এ পড়ি তখন চাচাকে আমরা বড় হয়ে গেছেন দেখতে পেয়েছি, উনি তখন অ্যাডভোকেট। 7-এ পড়ি তখন ওই ঘটনাগুলো মনে আছে যে আসলে আমার পোশাক আশাক কিনে দেওয়ার মতো ওইরকম সামর্থ্য বাবার ছিল না। শুধু ঈদের সময়ও কি ওইরকম অর্থে মনে করতে পারি না যে নতুন জামা খুব একটা পেয়েছি। আমরা চাচার দিকে তাকিয়ে থাকতাম, যে আমার কাকা বলি ওনাকে, যে ঈদের আগে মানে কাকা তো কোর্ট বন্ধ হয়ে যেত কয়েকদিন আগের থেকে, কাকা যখন বিকেলে, কাকা আমাকে খুব পছন্দ করতেন, ওনার বাগান করার শখ ছিল। তো উনি কাচারি থেকে বিভিন্ন ফুলের গাছ নিয়ে আসতেন এবং উনি আমাকে সাথে রাখতেন। দেখা গেছে ডাকতো আমাকে, শাকের বলে ডাকতো, যে শাকের আসো আমাকে একটু হেল্প করো। ওনার পাশাপাশি থাকতাম। তো আমরা ওই ঈদের আগের সময়টাতে ওনার আশেপাশে ঘুরঘুর করতাম, যে কাকা কখন বলবে যে চলো বাজারে যাই। তো এরকম হতো এবং উনি নিয়েও যেতেন, উনি দেওয়ার যেটুকু দিতেন।
বেশিরভাগ সময় ওনার কাছ থেকে পেয়েছি। নতুন জামা বই ঈদের সময়, এছাড়া নতুন জামা পরা হতো না। শুধু নতুন না, আমার চাচির পরিবার ওনারা বেশ প্রতিষ্ঠিত। আমার চাচির বড় ভাই উনি সৌদি আরবের ডাক্তার ছিলেন দীর্ঘদিন, উনি এখন বুয়েটের, ওনার ছোট ভাই বুয়েটের প্রফেসর ফিজিক্স ডিপার্টমেন্টের মুস্তাক আহমেদ। আবার ওনার ওয়াইফ যে মামি, উনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। এখন ওনার একটা ছেলে আছে আমার বয়সী, ওর নাম হচ্ছে জিতু, কিছুদিন আগে বিয়ে করেছে। তো সমবয়সী হওয়ার কারণে দেখা গেছে যে ওদের তো আসলে কিছু পোশাক আশাক নষ্ট হয়, শার্টের বোতাম ছেঁড়া, প্যান্টের জিপার ছেঁড়া। তো এই ধরনের পোশাক আশাকগুলো দেখা গেছে যে গাঁটটি করে চাচি যখন যেতেন আমাদের আশেপাশে যারা ওই রকম অর্থে দরিদ্র তাদেরকে দিতেন। তো বেশিরভাগ সময় ওদের দেয়া কাপড়গুলো আমি পরেছি অনেক দিন পর্যন্ত, 7, 8, 9, 8 পর্যন্ত মনে হয় কাপড়গুলো পরেছি। তো এর মাঝখানে বাবা অনেক চেষ্টা করেছেন, উনি ঠেলা গাড়ি চালিয়েছেন, অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করার চেষ্টা করেছেন। তখন আমাদের ঘরের অবস্থা ভালো ছিল না, বিছানা ছিল না, খাট ছিল না। তো আব্বা করছেন ওই যে 4 কোনায় 4টা বাঁশ দিয়ে বাঁশের মাচা করে সুপারি গাছের যে ফালা হয়, সুপারি গাছ চিরলে যে সুপারির ফালা হয়, এগুলো দিয়ে বিছানা করে দিয়েছিলেন। তো আমরা ওই বিছানায় 2 ভাই বোন ঘুমাতাম। এবং ওই সময়টায় আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাকেও কাজকর্ম করতে হয়েছে। তাছাড়া আমাদের ওই গ্রামীণ সমাজে যেটা হয়, গরু থাকে। তা আব্বা আমাদের দেশি গরু ছিল। দেখা গেছে সকালবেলা আব্বা একটু দেরিতে ঘুম থেকে উঠতেন, আমাকে ওই আব্বা উঠার আগে গরুর গোবর পরিষ্কার করে, গরুর যে গোয়াল ঘর এটা পরিষ্কার করে টুকটাক যতটুকু পারি হেল্প করার চেষ্টা করতাম। তারপর আব্বা ঘুম থেকে উঠে গরুর দুধ দোয়াই দেন, 1 সের কিংবা 2 সের দুধ হতো। এটা নিয়ে হয় আমি অথবা আমার বড় বোন দুধ বিক্রি করতে যেতে হতো বাজারে। হ্যাঁ, এমন ঘটনা হয়েছে যে আমার বড় বোনের জামা ছেঁড়া, শরীর দেখা যাচ্ছে, লজ্জায় যেতে চাইতো না। তার বান্ধবীর বাসার সামনে দিয়ে যেতে হতো, সে ওই জায়গাটা দৌড়ায় পার হইতো। আবার মাঠ থেকে ঘাস কেটে আনতে হতো। ওই রকম অর্থে ঠেলাগাড়ির কাজ সব সময় থাকে না। তো ওই সময় নতুন ধান বানার একটা মেশিন বের হয়, যে পা দিয়ে যে ধান কাটার পরে মাড়াই করতে হয়। তো এই মেশিন দিয়ে যখন নতুন আসলো, আমার এক ভাতিজা, মানে ভাতিজা কেন বলছি, যে আমার দাদার যেহেতু 8 জন ছেলে, এখন এদের মধ্যে বয়সের গ্যাপ অনেক। মানে যেটা হয়েছে লিটারেলি, যে আমার বড় জ্যাঠা যিনি, তার ছেলে আমার বাবার বয়সী, এবং এটা এখনো চলছে যে আমার ভাতিজা আমার সমান, আমার বাবার ভাতিজা বাবার সমান, মানে এরকম সম্পর্ক। তো আমার এই যে বড় জ্যাঠার যে ছেলে, তার ছেলে, মানে আমার ভাতিজা, তার একটা ধান বানার মেশিন, সে ধান মাড়াইয়ের মেশিন কেনে। তো ওই ধান মাড়াইয়ের মেশিনে 5 জন লাগতো, 2 জন দুপাশ থেকে ধানের আটি খুলে দিত, 2 জন পা দিয়ে প্যাডেল দিত, আর একজন সামনে থেকে ময়লাগুলো নিয়ে ধানগুলো আলাদা করে ফেলতো। তখন এটার জন্য পেমেন্টের সিস্টেমটা ছিল কোনো টাকা পয়সা না, যে গ্রামে তো হাড়ি চিনেন মনে হয়, এত বড় সাইজের হাড়ি হয়। তো 16 হাড়ি ধান হলে 1 হাড়ি এই টিম পাবে যারা কাজটা করে দিবে, 16 হাড়ি থেকে 1 হাড়ি। তো এইভাবে দেখা যায় যে আমরা দিন শেষে হয়তো 70-80 কেজি, মানে 2 মণ 2.5 মণ ধান পেতাম। তখন বোরোর সিজনে আমার এখনো মনে আছে, পানি হয়েছিল, পানি হওয়ার কারণে ধানগুলোতে একটু মজে যায়। তো ওগুলো হাতে লাগলে ভেজা ভেজা ধানের ইয়াতে হাত ছিলে যায়। তো আমার পুরো হাত ছিলে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল। এরকম 6-7-এ পড়া একটা বাচ্চাকে বাবা মা কতটা নিরুপায় হলে কাজে নিয়ে যায়। তারপরে পড়াশোনা বন্ধ করেনি। এই জন্য আমি আমার বাবা মার প্রতি খুব কৃতজ্ঞ, পারতো আমাকে চায়ের দোকানে দিয়ে দিতে। আমি ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার বলতে মানে অবশ্যই আমি কথাটা জোর দিয়ে আজকের এই গল্পে বহুবার বলবো, আপনি তো শুনবেনই, সাথে আরও 10 জন মিনিমাম। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। ওকে, তারপরে 8-এ উঠলাম, তখন আমার বোনের বিয়ে হলো। আমি যখন ক্লাস 8-এ পড়ি 2003-তে। বড় বোনের? হ্যাঁ, বড় বোনের বিয়ে হলো। তখন সে এসএসসি পাস করেছে, আমি 8-এ উঠেছি। ও এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হয়নি। তার হাজব্যান্ড ছিল তখন একটা মাদ্রাসার সহকারী শিক্ষক,
এমপিওভুক্ত হয়নি তখনও, তার অল্প ইনকাম ছিল, বাট উনি শিক্ষিত মানুষ বলে আমরা উনি আবার অনেক টিউশনি করাতেন, সবাই ওনাকে হালিম বিএসসি নামে চিনে আমাদের এলাকায়। এসএসসি পরীক্ষায় যদিও আশানুরূপ ভালো করতে পারেনি কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে, স্ট্র্যাটেজিক কিছু ভুল ডিসিশন ছিল, পড়াশোনার কৌশলটা ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারিনি। আপনার এসএসসির রেজাল্ট কি ছিল আপনার? 4.44 ছিল। এটা কি কোন গ্রুপ থেকে? এইটা সায়েন্স থেকে। সায়েন্স থেকে। আপনার কোনো টিচার ছিল আপনাকে প্রাইভেট পড়ানোর জন্য বা কোনো গাইড করার জন্য? এখন তো আমরা দেখি প্রতি সাবজেক্টে 3টা করে টিচার প্রাইভেট পড়ায়। আমরা আলাদা করে প্রাইভেট পড়বো, এটা ছিল আসলে আমাদের জন্য বিলাসিতা। এই সময়গুলোতেই সব সময় বাবা মা একটা কথা শুনতো যে বাবা মা শিক্ষিত না হলে সন্তান শিক্ষিত হয় না। খুব স্বপ্ন ছিল ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ভর্তি হবো, কারণ আমাদের সময় ওই কলেজটা খুব নামডাক ছিল, এখনো আছে। তো আমাদের ম্যাক্সিমাম ভালো বন্ধু বান্ধব যারা ছিল, আমাদের ক্লাসমেটস, ওরা ওখানে ভর্তি হয়। তো আমি আসলে সেই সুযোগ পাইনি। তো আমার ত্রিশালেই একটা কলেজ ছিল, নজরুল কলেজ, যেটা এখন সরকারি নজরুল কলেজ, কিছুদিন আগে সরকারি হয়েছে। তো এই কলেজে ভর্তি হলাম। তো এসএসসিতে এ+ না পাওয়ার কারণে আমি প্রচণ্ড আঘাত পাই, যে আমি চেষ্টা করেছি বাট কোথাও একটা ত্রুটি ছিল। আমি মানে প্রচণ্ড রকমের একটা কষ্ট পাই, সেখান থেকে একটা জেদ কাজ করে যে না, এখন যেহেতু নতুন করে একদম ফার্স্ট থেকে শুরু করতে যাচ্ছি, শুরুটা ভালোভাবে করতে হবে। প্রথম থেকেই সিরিয়াস পড়াশোনা শুরু করলাম, এবং তখন থেকে আবার টিউশনি শুরু করলাম। যেহেতু আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, আমার মধ্যে আমাদের সাথে বেশ কয়টা ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল। একজনের বাবা বিডিআর এ চাকরি করতো, একজনের বাবা ব্যবসা করতো, একজনের বাবা ডাক্তার। তো তারা ময়মনসিংহ থেকে তো ত্রিশাল খুব কাছে, রেগুলার ময়মনসিংহ শপিং করতে যেত, কাপড় চোপড় পরে আসতো। তো আমি একটা টি শার্ট পরে যেতাম বেশ কয়েকদিন। তো একদিন আমার এক ফ্রেন্ড বলছে, তুই একটা টি শার্ট পরে আসিস, তোর কি একটাই গেঞ্জি? তখন সেটা খুব মানে সেটাকে কাউন্টার দেওয়ার জন্য বললাম যে না, আমার 2টা গেঞ্জি, একই রকম 2টা গেঞ্জি, মিথ্যা কথা বললাম। তখন বলল, আজকে তোর গেঞ্জিটা কেটে দিব, যদি কালকে কাটা ছাড়া গেঞ্জি পরে আসতে পারো বুঝবো তোর 2টা গেঞ্জি। মানে আমি দেখি তখন মনে হচ্ছিল যে না, পৃথিবীতে দাঁড়ায় থাকতে পারবো না। ইভেন সেকেন্ড ইয়ারে থাকতে একটা শার্ট পরে যেতাম। আমার এক বান্ধবী ছিল, আমরা তখন কলেজের ভালো স্টুডেন্ট হওয়ার কারণে স্যাররা অনেক প্রায়োরিটি দিতেন আমাকে। তো বলছিল, শাকির তোমার একটাই শার্ট? কারণ ড্রেসের একটা শার্ট পরতাম, ওইটাই ধুয়ে ধুয়ে পরতাম। এছাড়া ওই যে শার্টটা পরতাম, ওইটা আমার চাচাতো ভাই দিয়েছিল, সে বাইং হাউসে চাকরি করতো, নিয়ে আসছিল। তখন তো যেহেতু সায়েন্সে ভর্তি হয়েছি, সায়েন্সের সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হয়, ম্যাথমেটিক্স, ফিজিক্স। তো তাই নামে আমাদের কলেজের একজন ফিজিক্সের প্রফেসর ছিলেন, খুব নামকরা। তো ওর কাছে সবাই শুরুতেই মানে ভর্তি হওয়ার আগে, এসএসসি রেজাল্টের আগে পড়া শুরু করে দেয়। তো আমিও গেলাম পড়তে। তো 1 মাস শেষ হলো, 1 মাসের বেতন দিলাম। পরের মাস থেকে স্যার আমাকে পড়াতে চাচ্ছেন না। কি কারণ? হচ্ছে স্যার সরাসরি বলছে, স্যার আমাকে বলতেছে তুমি আর আসবা না। বললাম, স্যার কেন আসবো না? বলছে যে ঠিক মতো টাকা পয়সা দাও না। এই ঘটনাটা বলেছে ওই যে আমার যে কয়েকজন ফ্রেন্ড আমাকে অপমান করতো বিভিন্ন সময়, এরা স্যারকে গিয়ে বলেছে, স্যার ও তো ঠিক মতো টাকা পয়সা দেয় না। প্রবলেমটা আসলে এটা না, প্রবলেমটা আসলে এটা ছিল না। মূল প্রবলেমটা ছিল যে আমি বুঝতে পারতাম খুব সহজে, যে কারণে ওরা বুঝতে একটু সময় লাগতো। আমি বলতাম, স্যার যাই পড়াচ্ছে, হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারাতে স্যার এগিয়ে যাচ্ছিলেন। এটা আমার এই ফিজিক্সের ক্লাসে হয়েছে। তারপর শফিক স্যার নামে আরেকজন কেমিস্ট্রি স্যার ছিলেন, উনার এখানেও সেম ঘটনা ঘটেছে। একটা সময় শফিক স্যার আমাকে ব্যাচ থেকে বের করে দিয়ে আরেক ব্যাচে ক্লাস নেওয়া হয়েছে, যে তুমি বাবা এই ব্যাচে না, তুমি এখানে আসো। হ্যাঁ, সবার টাকা দিতে পারি না, স্যারকে আমি খুলে বলেছি পরবর্তীতে যে স্যার আসলে এরকম এরকম ঘটনা, আসলে স্যার আমরা ঠিকঠাক মতো আমার বাবা মা টাকা পয়সা দিতে পারেন না, তো আপনি যদি স্যার আমাকে পড়ান, আমি স্যার আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কারণ কিছু সময় আছে যে আত্মসমর্পণ করতে হয়, খুলে বলতে হয়। আবার এর ফাঁকে ঘটনা হচ্ছে, আমি ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দিই, আমি ফার্স্ট হইলাম, কলেজ থেকে বৃত্তি পেলাম, টেস্ট পরীক্ষায় ফার্স্ট হলাম, এখান থেকেও কলেজ থেকে বৃত্তি পেলাম। তো তখন টেস্ট পরীক্ষা তো একদম শেষের দিকে, আর আগে ঘটনাগুলো ঘটেছে। পরবর্তীতে যখন আমরা পরীক্ষায় বসলাম, পরীক্ষায় বসার পরে দেখা গেল যে
ওই আমার ফ্রেন্ড যাদের সাথে এরকম ঘটনা ঘটতো এরাই আবার আমরা একসাথে ভর্তি হয়েছিলাম, যে কারণে রেজিস্ট্রেশন একই সাথে, রেজিস্ট্রেশন একসাথে হওয়ার কারণে আমার সামনে যে বসছে সেও তাদের মধ্যে একজন, পেছনে যে বসছে সেও তাদের মধ্যে একজন। আমি জানি আমার ওই ফ্রেন্ডরা আজকে যখন এই ভিডিওটা যদি ওদের চোখে পড়ে ওরা বুঝতে পারবে আমি কাদেরকে মেনশন করছি, কিন্তু ওইটা আগের ঘটনা, ওদেরকে আসলে ছোট করার জন্য না, অপমান করার জন্য না, ওই ঘটনাগুলো ছিল আমার জন্য টার্নিং পয়েন্ট, আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। আজকে ওদের প্রতি আমি গ্রেটফুল যে ওরা যদি আসলে আমাকে এইভাবে ধাক্কা না দিত তাহলে হয়তো আমার ভেতরে জেদটা তৈরি হতো না বা স্পিরিটটা কাজ করতো না। জি। তো এত সব পরিশ্রমের ফসল কি পেলাম, আমার কলেজ থেকে বিজ্ঞান বিভাগে প্রথম A+ GPA 5 পেলাম। আপনি? হ্যাঁ, এটা আমার কলেজে প্রথমবার, এর আগে কখনো বিজ্ঞান বিভাগ থেকে কেউ A+ পায়নি বা GPA 5 পায়নি। তারপরে একটা ভুল করে ফেলি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আসলে মেন্টর না থাকলে কিংবা গাইড দেওয়ার মতো কেউ না থাকলে যে প্রবলেমটা হয়। আমার এক ফ্রেন্ড ছিল আলমগীর, তো ও বলল যে আমরা BGMA ইনস্টিটিউটে ভর্তি হব, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান উত্তরায়, যে এখানে ভর্তি হলে মার্চেন্ডাইজার পোস্টে ভালো বেতনে চাকরি করা যায়। তা আমিও কি মনে করে বললাম যে হ্যাঁ তাহলে এখানে ভর্তি হই। মানে প্রথমবার আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিইনি, কোনো আবেদনই করিনি, আমরা মোটামুটি ডিটারমাইন্ড ছিলাম। এখন এটা তো প্রাইভেট প্রতিষ্ঠান, ভর্তি হতে 47,500 টাকা প্রয়োজন, মানে 49,500 টাকা লেগেছিল ভর্তি হতে। তো এখন এই টাকা পয়সা অ্যারেঞ্জমেন্টের একটা বিষয়। তো এখন আমাদের যে অল্প কিছু জমি ছিল বাবার পৈতৃকভাবে পাওয়া, তার মধ্যে এর আগে মানে চাষাবাদের জমিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রেক্ষিতে। তো রাস্তার পাশে একটা জমি ছিল 5% জায়গা, তো এখন এটা কি করা যায়, তো এটা বিক্রি করে দিতে হবে। তো এটার দাম, এটা কিনলো আমার বোনের হাজবেন্ড 1.5 লক্ষ টাকায়। আচ্ছা। 3% জায়গা, মানে 50,000 টাকা শতাংশ। তো এখন 1.5 লক্ষ টাকায় তো আমার পড়াশোনা শেষ হবে না, কারণ প্রতি সেমিস্টারে প্রায় 40,000 টাকা লাগবে। তো 1.5 লক্ষ টাকায় শেষ হবে না। তো উনি প্রথম দিকে বলেছিলেন যে ওর পড়াশোনা শেষ পর্যন্ত যা লাগে সেটা আমি দিব, যেহেতু উনি টাকাটা একসাথে দিবেন না, ভেঙে ভেঙে দিবেন, এটা উনি বলেছিলেন। তো এইভাবে ভর্তি হলাম ঢাকায়। তখন টঙ্গীতে আমি একটা মেসে থাকি, আমার ওই ফ্রেন্ড, আমি এবং আমাদের আরো তিনজন বন্ধু মিলে। তখন দেখা গেছে এখানে ওই যে আমার বোনের হাজবেন্ড দুলা ভাই, উনি মাসের শেষে টাকা নিয়ে আসতাম ওনার কাছ থেকে 7,000 6,000, কারণ মেসের ভাড়া খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে। তো ওই সময় একটা ঘটনা ঘটে, আমি একদিন বাড়িতে মানে ঢাকা থেকে টঙ্গী থেকে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তো বিকেল হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন আমি তো খাবো, নর্মালি এত জার্নি করে গিয়েছে, আম্মা আমাকে খাবার দিবে। তো উনি দেখলাম যে আমার যে চাচির ঘর, ওনার কাছ থেকে মানে প্লেটে করে ভাত নিয়ে আসতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আম্মা ঘটনা কি, আমাদের ঘরে ভাত নাই? তো আম্মা চাপাচাপি করার পরে বলে না যে ঘটনাটা কি। তখন অনেক চাপাচাপি করার পরে আম্মা বলতেছে যে আমাদের ঘরে 2 দিন ধরে রান্না হয় না। ওহো, এটা কলেজ পাশ করার পরে? এটা যখন আমি BGMA-তে ভর্তি হই। তো তারা যে এখানে এভাবে স্ট্রাগল করছে এটা আমি আসলে ধরতে পারি নাই বা বুঝতে পারি নাই। 2 দিন হলো রান্না হয় না বাসায়? 2 দিন ধরে রান্না হয় না। আম্মা কিভাবে ওরা পার করছে এখন আমার সাথে শেয়ার করে না। তখন তো আমার পায়ের নিচে মাটি নেই যে করছিটা কি, কারণ মেসে থাকি, ওখানে মাংস রান্না হয় সপ্তাহে 1 দিন 2 দিন হলেও হয়। আমার মধ্যে কাজ করলো যে আমি এখানে মাংস খাচ্ছি, আমার বাবা মা 2 দিন ধরে না খেয়ে আছে, এই পড়াশোনা আমার জন্য না, আমি এটা কন্টিনিউ করব না। তাছাড়া 1.5 লাখ টাকার প্রায় বেশিরভাগই শেষের দিকে, 2 সেমিস্টারের ফি, তারপর খরচ সব মিলিয়ে হয়তো 1,40,000 টাকার মতো খরচ হয়ে গেছে। তো সর্বশেষবার যখন আমার ওই দুলাভাইয়ের কাছে বললাম যে ভাই আমি তো আজকে চলে যাব, বিকালবেলা আমার তো টাকা লাগবে, উনি বললেন যে এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, সময় লাগবে। তখন বুঝতে পারলাম যে না, এইভাবে তো আমি কন্টিনিউ করতে পারবো না, যে কোনো সময় আটকে যাব। তো আমার এক ভাই, চাচাতো ভাই মনসুর ভাই, তার ছেলে আমার সমবয়সী, তো ওই ভাই ঘটনাটা কোনোভাবে শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে আমাকে ওনার ঘরে নিয়ে খাবার দিলেন। আমার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়তেছিল, ভাতের সাথে মিশতেছিল, আর আমি খাচ্ছিলাম। তখন ভাই আমাকে 200 টাকা দিলেন যে আপাতত কিছু বাজার কর। তো ওই টাকা দিয়ে বাজার করে আব্বা আম্মার জন্য কিছু চাল ডাল এগুলো নিয়ে আসলাম। এবং ওই দিনে আমি আবার আরেকজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকায় ব্যাক করে যেন আমি থাকবো না, এই সিদ্ধান্ত আমি কাউকে জানাই নাই। সব কিছু নিয়ে গাড়িটি পুচকা যা ছিল প্যাক আপ করে চলে গেলাম ত্রিশাল।
তো এখন তো কিছু একটা করতে হবে, ইটস নিউ স্টার্ট, কি করব? তখন ঝামেলাটাই পড়ে গেলাম। তখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়ও শেষ, সেকেন্ড টাইম। মানে আমার তো প্রথম বছর পার হয়ে গেল, কোথাও পরীক্ষা দিলাম না, সেকেন্ড টাইম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময়ও শেষ। তখন শুধুমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা বাকি ছিল। এটা পাবলিক ইউনিভার্সিটি এবং কম্পারেটিভলি অনেক নতুন। 6 সালে শুরু হয়েছে, এটা তখন 9 সালের শেষের দিকে। ওকে, 3 বছর বয়স মাত্র। হ্যাঁ, অলরেডি 3টা ব্যাচ রানিং, আমি ভার্সিটির 4th ব্যাচ। তো দেরি হওয়ার পিছনে কারণ ছিল, কারণ ওই সময় ফাইন্যান্স আর চারুকলা নামে 2টা নতুন বিভাগ খোলার প্রক্রিয়া চলছিল। এটা অনুমোদন হবে করে হচ্ছিল না, ডিলে হচ্ছিল, যে কারণে এরা ভর্তির সার্কুলারটা দেয়নি। এটা ছিল মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির গল্প। এর ঠিক ইমিডিয়েট আগে সেকেন্ড ইয়ারে থাকতে আরেকটা ঘটনা ঘটে। ওইটা মানে একাডেমিকের বাইরে, আমার পার্সোনাল লাইফ। সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে পড়তাম তখন একটা মেয়ে ছিল যার নামটা পরে বলবো। তো ওই মেয়েটা আমাদের স্কুলে ভর্তি হলো এবং ও খুব গুছানো একটা মেয়ে ছিল, জুতা পরে আসতো, একটু সেজে গুজে আসতো, মানে বোঝা যাচ্ছে যে সে একটু ফ্যামিলির বা পরিপাটি। তো ওই ছোটবেলা, মানে তখন আমরা সিনেমা দেখি, রোমান্টিক সিনেমা দেখি, কিছুই তো বুঝি না, তারপরে মনে হতো এই মেয়েটাকে আমার ভালো লাগে। তো ক্লাস 3 পরে ওর সাথে আমার আর দেখা নেই। তো যখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ওই যে শফিক স্যার যার কাছে কেমিস্ট্রি পড়তাম, তার বাসার সামনে দিয়ে যাচ্ছি, তখন একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, দাঁড়ায় পড়ছে। তা আমি কাছে যাওয়ার পরে বলতেছে, তুমি শাকির না প্রাইমারি স্কুলের? যে হ্যাঁ, আপনাকে তো চিনতে পারলাম না। তখন সে বলল, আমি স্বর্ণা, তোমার সাথে ক্লাস 3-তে পড়েছিলাম। আহা। তো তো ওই সময় মানে ঘন্টা বেজে উঠলো কিনা মনের মধ্যে? হ্যাঁ, আমি তো অবাক হলাম যে একে আমি 7 বছর ধরে দেখি না, 9 বছর। ওর সাথে আরেকবার দেখা হয়েছিল, আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দেই। তো আমি যখন জানালার পাশে সিট পড়েছিল, আমার পাশ দিয়ে ও যাচ্ছিল, একটা মনে আছে আমার এখনো, গোলাপি রঙের একটা ড্রেস পরা ছিল ওর। জীবনের প্রথম ফিলিংস গুলো এরকমই হয়, সারা জীবন ধরে মনে থাকে। ক্লাস 5-এ পড়ি। তো তারপরে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে এসে তার সাথে আমার দেখা হয়। তখন সে জিজ্ঞেস করলাম কি অবস্থা। ও তখন তো পার্সোনাল কারো ফোন নাম্বার ছিল না, তার ছোট আন্টির ফোন নাম্বারটা আমাকে দিয়েছিল। তো ওই ফোনে ও ফোন করলে, মানে তখন আমি একটা ফোন ইউজ করতাম সেকেন্ড ইয়ারে যখন পড়ি, আমার বড় বোন একটা ফোন কিনে দিয়েছিল, মোটরোলা, ওই C117, ওই যে ছোট গোল একটা ফোন ছিল। তো এই নাম্বারটাতে ও ফোন দিলে কথা, তখন ফোন কল রেট ছিল 4 টাকা 40 পয়সা। 20 টাকা রিচার্জ করলে 4 মিনিট কথা বলা যেত, 5 মিনিট কথা বলা যেত। তো ও পরবর্তীতে আমার কলেজে ভর্তি হয় এবং ওর সাথে টুকটাক কথাবার্তা থেকে আস্তে আস্তে আমার তার এবং আমার মধ্যে আসলে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তো আমার লাইফের যতগুলো সাকসেসের ঘটনা, ইন্টারমিডিয়েটে যে HSC-তে GPA 5 প্রাপ্তির ঘটনা থেকে, প্রত্যেকটা ঘটনায় তার সাথে আমার মানে সে আমার পাশে ছিল। তো এই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরে এই সকল ঘটনা সে জানে, তার সাথে সব শেয়ার করলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ওই সময়টাতে আরেকটা বড় ধরনের ভুল করি, সেটা হচ্ছে ওই সময় ডেস্টিনি 2000 লিমিটেড নামে একটা কোম্পানির খুব ছিল। তো এইটাতে আমার এলাকার এক বড় ভাই আমাকে এটাতে সংযুক্ত করলেন, কারণ অর্থ কষ্টে বড় হয়েছি, টাকা পয়সার লোভে পড়েছি। সত্যি কথা, আমি লোভী বলবো যে লোভে পড়েছি। আমার বাবা অনেক কষ্ট করেছেন, কিন্তু উনার একটা জায়গা ছিল আমাদের বাজারে 1.37 ডেসিমেল। এটা আমার দাদি উনাকে দিয়েছিলেন যে আমি আমার 2 ছেলেকে পড়াশোনা করাইতে পারছি, আমার এই ছেলেটা কষ্ট করছে, এর আমি পড়াশোনা করাইতে পারি নাই, এটা বাবা তোর। কিন্তু বাবা এটা রেখে ঠেলাগাড়ি চালাইছেন, এটা রেখে আরেকজনের জায়গায় কাজ করেছেন, এটা কখনো ভাঙেন নাই। কেন? উনি বলেছেন যে এটা আমার বাচ্চাদের যদি ভবিষ্যতে কোনোদিন চাকরি বাকরি বা বড় ধরনের কোনো প্রয়োজন পড়ে তখন বিক্রি করব। তো ডেস্টিনির পাল্লায় পড়ে তখন ডেস্টিনি মাল্টিপারপাসের শেয়ার বিক্রি হয়। তো এটা আমরা বিক্রি করেছিলাম 40 লক্ষ টাকায়, এই জমিটা, এই 1.37 ডেসিমেল। ওরে বাবা! তার মধ্যে আমরা 30 লাখ টাকা দিয়ে ডেস্টিনি শেয়ার কিনেছিলাম। 10 লাখ টাকার সাথে ডেস্টিনির প্রথম বছরের আমরা একটা ডিভিডেন্ড পাই 4.5 লাখ টাকা। এই 14.5 লাখ টাকা একসাথে করে আমাদের কিছু ধার দেনা ছিল, এটা পরিশোধ করি আর আমরা বাড়ি করি, যেহেতু আমাদের বাড়ি ওই অর্থে ছিল না। 11 সালের নভেম্বরের 11 তারিখ আমার ওই গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়। তার ঠিক 1 মাস আগে পত্রিকায় লেখালেখি শুরু হয়
ডেস্টিনি নামে নানান ধরনের ঘটনা, এবং এরা ওই সময় থেকে প্যাক আপ। সো স্বর্ণাকে আপনি বিয়ে করলেন, তখন আপনি কিসে পড়েন? ইউনিভার্সিটিতে পড়ছেন? ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। এই অবস্থায় বিয়ে করাটা কি উচিত হলো সংসারে? মানে কি নিশ্চয়ই কোনো ঘটনা ছিল? হ্যাঁ, মানে নভেম্বরে বিয়ে করলাম, তার কয়েক মাস আগে। এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, তিনটা বিষয় এসছে। একটা হচ্ছে যে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় উনি বিয়ে করার কথা না, ওনার যে আর্থিক অবস্থা। 2 নম্বর হচ্ছে ডেস্টিনির রেজাল্ট কি দাঁড়াচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। 3 নম্বর হচ্ছে উনি আসলে কোন সাবজেক্টে পড়লেন? উনি 7টা 8টা সাবজেক্টে চান্স পেলেন, উনি আসলে কোন সাবজেক্টে পড়লেন? এই 3টা প্রশ্নের উত্তরই একটু মানে কমপ্লেক্স হয়ে গেছে। সবগুলোর উত্তরই আপনারা পাবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। তার আগে আমাকে একটু বলেন তো কোন সাবজেক্ট চুজ করলেন আপনি? তো পরে আমি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ ভর্তি হই। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ ভর্তি? ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ ভর্তি হই। তো বিয়ের বিষয়টা ছিল যে আমাদের মধ্যে আসলে সম্পর্কটা খুবই গভীর, যে কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যদি দূরে থাকি বা এভাবেই কন্টিনিউ করি, যেভাবে আমরা অনেকদিন পর পর দেখা হতো, কিন্তু আমরা চাচ্ছিলাম না যে আমাদের কোনো ঘটনার কারণে বাবা মা অপমানিত হোক, সামাজিকভাবে ছোট হোক, বুঝতে পারছি যে আসলে কি হয়। তো এটা চাচ্ছিলাম না। তো তখন আমি খুব ফুল ফ্লেজ টিউশনি করে তখন আমি দাঁড়ায় গেছি, কারণ আমার এলাকায় বিশ্ববিদ্যালয়ে এতগুলো সাবজেক্টে চান্স পেয়েছি, এবং যেহেতু আমার স্পিকিং এর ক্যাপাবিলিটি ছিল, কোচিং সেন্টারে ক্লাস নেই, প্রত্যেক মাসে 20-22 হাজার টাকা করে পাই 10 সালের দিকে। তো তখন সাহস করলাম যে না, আব্বা আম্মাকে বলি যে বিয়ে করে ফেলবো। তো এখন এই যে বিয়ে করলাম, এর ঠিক 1-2 মাস আগেই ডেস্টিনির এরকম খবর। তো খুবই বাজে অবস্থা, কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। এখন বাবার তো শেষ সম্বল আমি বিক্রি করে দিয়েছি। এটা তো একদম প্যানিক হয়ে গেছিল ওই সময়টাতে। এখন বাবার এই সকল ঘটনায় সব হারিয়ে উনি মানসিকভাবে ভেঙে পড়লেন, শারীরিকভাবে ভেঙে পড়লেন। আমি বাজারে যাই, মানুষজন আমাকে বলে বাপটারে তো মেরে ফেলছো। যেখানেই যাই সবাই আমার প্রতি যে শেষ বয়সে বুড়া বাপটারে তুমি এই অবস্থায় ফেললা, কি করলা, জীবনের সহায় সম্বল যা ছিল সব শেষ। হ্যাঁ, সব শেষ। এইদিকে আমার ওয়াইফকে বাবা মা, আজকে বলতেই হচ্ছে যেহেতু বলছি, ক্লিয়ার করেই বলি যে বাবা মা মন থেকে আমার ওয়াইফকে মেনে নিতে পারে নাই, কারণ সে দেখতে শুনতে আহামরি সুন্দর ছিল না। আমার চোখে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, কিন্তু যে ছেলের বউকে তারা দেখে শুনে বিয়ে করাবে এই স্বপ্ন পূরণ হয় নাই। আম্মা নানান রকম বিচার দিত, তোর বউ এটা করে, তোর বউ এটা করে, এই বলেছে। তাদের বিচার শুনতাম, শোনার পরে ঘরে গিয়ে দেখতাম আমার ওয়াইফ স্বর্ণা বালিশে মুখ চাপা দিয়ে কান্নাকাটি করতেছে। মানে এখানে আমি কাউকেই দোষ দিই না, আমার বাবা মার আসলে দোষ নেই, আমার ওয়াইফেরও দোষ নেই। কারণ হচ্ছে বাবা মা চাচ্ছিলেন তারা তাদের মতো করে, সেকেলে মানুষ তো নর্মালি যেটা হয়, ছেলের বউ থেকে কিছু এক্সপেকটেশন থাকে পরিবারের। তো আমার ওয়াইফ তো ছোট মানুষ, তখন সেও তো মাত্র অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে, তার 1 বছর ইয়ার ড্রপ ছিল, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তো তার কাছ থেকে সে বাবা মার প্রথম সন্তান, তাকে খুব যত্ন করে বাবা মা বড় করেছে, এটা তো স্বাভাবিক। কোনোদিন সে ভাতটা রান্না করে খায় নাই। সেই মেয়েটার কাজে ভুল হয়, সে ভুলে যায়। দেখা গেছে বাবা মা চাচ্ছিল এটা এরকম করতে, কিন্তু সেটা হচ্ছে না, তারা কষ্ট পাচ্ছে। আবার আমার ওয়াইফ বলতেছে যে আমি তো এই কথাটা আব্বা আম্মাকে এইভাবে বলি নাই, কারণ আমি তো বলছি এইভাবে, আমি তারটা বুঝতে পারতেছি, বাট আমি কাকে কি ওয়ে অফ কমিউনিকেশন, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যালেন্সিংটা আমার মনে হয় যে আমাদের দেশের অনেক মানুষ এই ধরনের পরিস্থিতি ফেস করে, বাট ব্যালেন্সিং করতে না পারাতে সমস্যাটা হয়। তো আমার কথা হচ্ছে, আমি কি বাবা মার এই বাবা মা যে বিচার দিচ্ছে, আমি ওয়াইফকে কি বিচার করব, আবার ওয়াইফ যে বাবা মা সম্পর্কে বলতেছে আমি তাদেরই কি বিচার করব। তখন আমার কষ্ট দেখার আসলে কেউ ছিল না, যে আমি কার কাছে শেয়ার করব, আমাকে তো সবার কথা শুনতে হচ্ছে। এইভাবে দীর্ঘদিন, বছর 2-3 বছর আমরা পার করি। বাট সারপ্রাইজিংলি ঘটনা হচ্ছে যে বিয়ের পরে আমার এত ব্যস্ততা বেড়ে যায়, এত মেন্টাল প্রেশার চলে আসে, বাট ডেস্টিনির ঘটনা না থাকার কারণে এখন আমি বুঝে যাই যে আমাকে আবার পড়াশোনায় কামব্যাক করতে হবে। যে কারণে প্রথম 2টা সেমিস্টার 3টা সেমিস্টার আমার রেজাল্ট খুব একটা ভালো ছিল না, যদিও বৃত্তি পেয়েছিলাম, বাট সেটা একদম আমি ছিলাম লাস্ট ম্যান যে বৃত্তির জন্য এলিজিবল ছিলাম। এই যে বিয়ের পরে 4th সেমিস্টার পরীক্ষা হয়, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা হয়, এখান থেকে আবার আমার পড়াশোনার যাত্রাটা শুরু হয়। বাট যেহেতু আমি তখন ডিসাইড করেছিলাম যে না, পড়াশোনাটা করতে হবে, তো তখন গিয়ে 4th সেমিস্টারে গিয়ে ফার্স্ট হই। আমার বিয়ের 2-3 মাস পরেই পরীক্ষা হয় এবং 6-7 মাস পরে রেজাল্ট হয় পরবর্তী 5th সেমিস্টারের সময়। তখন কন্টিনিউয়াসলি আমার রেজাল্ট গ্রো করা শুরু করে, মানে প্রত্যেক সেমিস্টারে ভালো করছি। তখন স্যারেরা আমার রেজাল্ট দেখে বলে যে না, তুমি ভালো করো, তোমার মতো ছাত্রকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই বা নিতে চাই, হ্যাঁ তোমাকে প্রয়োজন। তখন সেখান থেকে আমার ওই যে ডেস্টিনি বা অন্যান্য বিষয় থেকে চেঞ্জ হয়ে
শিক্ষক হওয়ার একটা স্বপ্ন আমার মধ্যে তৈরি হয়। কারণ আমাদের স্যারেরা তখন মানে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তো নর্মালি তো আমরা যারা গ্রামের ছেলে পেলে দেখা যায় যে ইউনিভার্সিটির শিক্ষকদেরকে আমরা বাবা মার থেকে বেশি প্রায়োরিটি দিই। তাদের স্মার্টনেস, জীবন দর্শন, তারা আমাদেরকে যেভাবে গাইড করছেন, তখন মনে হয়েছে যে না, আমি এই জায়গাটায় আসতে চাই। তো সেখান থেকেই স্বপ্নটা একটা সময় স্বপ্ন থেকে টার্গেটে পরিণত হয় যে না, এনিহাউ আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। মানে বিবিএটা কমপ্লিট করলাম, বাট যে প্রথম 3 সেমিস্টারের যে গ্যাপ, এটা আসলে আর পূরণ করা সম্ভব হয়নি, যে কারণে আমি 3rd প্লেস করি। 3.72 সিজিপিএ নিয়ে 3rd প্লেস করি। আমার ওয়াইফের কিছু কমপ্লেক্সিটি দেখা দেয়, শারীরিক সমস্যা দেখা দেয়, তার মানে ব্রেস্ট টিউমার ধরা পড়ে। তো আমরা তখন ডাক্তার দেখাই, ময়মনসিংহ মেডিকেলের একজন বলতে, এত অল্প বয়সে? হ্যাঁ, তখন তার বয়স কত হবে, 23-এর মতো হবে। তো তারপরে 1 বছর পরে আমার সন্তান পৃথিবীতে আসে। তো এমবিএ শুরু করার সময় খুব জেদ কাজ করলো। স্যাররা বললেন আমাকে যে তুমি এমবিএতে ফার্স্ট হও, তো আমরা তোমাকে শিক্ষক হিসেবে নিতে চাই, তোমার একটা সফট কর্নার তোমার প্রতি আমাদের সবার আছে। আপনার ব্যাচের কততম স্টুডেন্ট, মানে অনার্স রেজাল্ট আপনার কততম? আমি 3rd ছিলাম। তো এখন ফার্স্ট হইলে সেটা আমার জন্য আর কি সহজ হয়। এটা ডিপার্টমেন্ট মাত্র 3 বছর? আমি ফার্স্ট ব্যাচ। আপনি ফার্স্ট ব্যাচ ডিপার্টমেন্টের? হ্যাঁ, ফাইন্যান্সের ফার্স্ট ব্যাচ। ও, সেই জন্য আমি ফার্স্ট স্টুডেন্ট, মানে আমি প্রথম ছাত্র হিসেবে ভর্তি হই। ইউনিভার্সিটি কিন্তু একটা মজার বিষয় আছে, বিশেষ করে ইউনিভার্সিটি টিচার যারা হতে চান, যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন, আমি একটা জিনিস পলিসি আপনাদেরকে বলে দিই, যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হচ্ছেন ওখানকার একেবারে নতুন সাবজেক্ট যেটা ওই বছরই ওপেন করা হয়েছে, সেই সাবজেক্টে ভর্তি হবেন যদি রেজাল্ট ভালো হয় আপনার, এবং আপনি প্রথম থেকে ভালো করার চেষ্টা করবেন, কারণ এতে করে ইউনিভার্সিটির টিচার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। কারণ দেখা যায় একেবারে 5-7 জন যারা ভালো রেজাল্ট করেছে তাদের সবাইকে নিয়ে নেয় ফার্স্ট ব্যাচের। তো আমার মধ্যে ছোট থেকে চ্যালেঞ্জ নেওয়ার একটা, যেহেতু অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এই জায়গায় এসেছে, অলরেডি কিন্তু আমি স্টেবল। এমনও হয়েছে টিউশনি করে আমার পকেটে 1 টাকার লাল কয়েন ছিল তখন, যে একদিন আম্মা ফোন করে বলছে বাসায় চাল নেই, আমার পকেটে 1 টাকার একটা কয়েন, আমি জানি না যে রাতে আসলে আর পায় নাই। তো তারপরে এর মাঝখানে আমি পাশ করার, যখন আমার রেজাল্ট হয় তার আগে ভার্সিটির একটা সার্কুলার চলে যায়, যে কারণে আমাদের ডিপার্টমেন্ট একটু লং টার্ম পর নিয়োগ হয়, 2-2.5 বছর পর। তো আমি প্রথমেই পাশ করে সার্কুলার পাইনি। তো যখন ইউনিভার্সিটির সার্কুলার হওয়ার পরে আবেদন করলাম, প্রচুর হাইপ পুরো ইউনিভার্সিটিতে যে না, শাকিরকে তো নিতেই হবে, কারণ আই ওয়াজ দ্য বেস্ট প্রেজেন্টার ইন মাই ডিপার্টমেন্ট। সবকিছু মিলিয়ে খুব ভালো ছিল। আবার আমার বাড়ি ত্রিশালে, পলিটিক্যাল অ্যাটাচমেন্ট ছিল, সবকিছু মিলিয়ে ভেবেছিল সবাই, মানে যার সাথে দেখা হতো ভাই, মানে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু তার এটা মিস হবে না, এরকম ছিল যে ভাই আপনি তো কয়েকদিন পরে টিচার হবেন। জুনিয়ররা বলতো ভাই আপনাকে স্যার বলবো না ভাই বলবো। তখন এই বিষয়গুলোর কারণে আমার মধ্যেও একটা স্যার ভাব চলে আসছে, মানে একটা জিনিস চলে আসে। তো ঢাকা ইলিয়াস অফিসে পরীক্ষা হয়, তো আমি রিটেন পরীক্ষা দিলাম। তখন আমাদের আরেকজন হেড ছিলেন, তো পরীক্ষা দেওয়ার সময় যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ে অনেকে বড় ভাইরা এখন সেকশন অফিসার পদে চাকরি করেন, ওখানে লিমন ভাই নামে একজন ছিলেন। আমি যখন লিখছিলাম উনি পেছনে দাঁড়িয়ে দেখছিলেন আমি কি লিখছি। পরে আমি তো এই যে ক্রোনোলজি একটু উল্টাপাল্টা করে লেখার কারণে বলছেন এটা লিখিস না, আমি বলছি ভাই লিখছি। পরে বেরোনোর পর বলছে কেমন দিলি, বললাম ভাই ফার্স্ট হওয়ার মতো পরীক্ষা দিয়েছি। সারপ্রাইজিংলি যখন 4 ঘন্টা পর রেজাল্ট হয়, আমি ওখানেই বসা ছিলাম, ওই লিমন ভাইয়ের রুমে রেস্ট নিচ্ছিলাম, যে এখন রিটেনের রেজাল্ট দিবে। তো আমি ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছি, টায়ারে নট লাগাচ্ছিলাম। আমার এক ফ্রেন্ড ছিল, সে এসে দরজার সামনে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে, কিছু বলে না। আমি কি ব্যাপার, কিছু বলিস না, কিছু বলবি? বলছে তুই রেজাল্টটা দেখ। দেখলাম আমি রিটেন ফেল। আপনি ফেল? হ্যাঁ, আমি রিটেন ফেল। আমি দাঁড়ানো ছিলাম, টাস করে পড়ে গেলাম বিছানায়। মানে আপনার ফার্স্ট হওয়ার কথা, সেখানে আপনি ফেল করছেন? হ্যাঁ। তো এই ধাক্কা আমাকে একদম ভেঙে চুরে একেবারে বিধ্বস্ত করে, মানে যেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ। সো ইউ ক্যান চ্যালেঞ্জ ইওর এক্সাম? নো ওয়ে, এটা কোনো নিয়ম নাই না। তো আমার 2-1 জন স্যার, ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট, ওনাদের সাথে কথা বললাম যে স্যার আমি তো ফেল করলাম, রিটেন পাস করতে পারিনি। কি বলো? তো এই শখ, তো কান্নাকাটি করি নাই, মানে জাস্ট বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তো আমি তখন বেরিয়ে পড়তে যাই, যে লিমন ভাইকে বলি ভাই চলে যাই, বলছে তুই এখন যাবি না। আবার ওই মুহূর্তেই আগের বোর্ডে ইংলিশ ডিপার্টমেন্টে আমার এক ফ্রেন্ডের চাকরি হয়, ওই খবর আবার লিমন ভাইকে ফোন করে জানিয়েছে যে ওর নাম মাসুদুল মান্নান, যে মান্নান আপাতত চুপ থাক, প্রাইমারিলি তোকে সিলেক্ট করা হয়েছে, সুপারিশ করা হয়েছে, কাউকে কিছু বলার দরকার নেই, চুপচাপ থাক, ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবি। একদিকে অন্য বন্ধুর
চাকরির আনন্দ, খবর, আর এদিকে আমার এই অবস্থা। আবার টিকেছে কারণ আমার জুনিয়র ব্যাচের ছেলেপেলেরা নেয়ার কথা ছিল 2 জন, সেখানে হয়েছে ওই সেকেন্ড বয় যে এমবিএ তে সেকেন্ড হয়েছে, বিবিএ তে যে ফার্স্ট হয়েছিল ও ভালো স্টুডেন্ট ডেফিনেটলি, কারণ তারও রেজাল্ট ভালো। বাট এক্সট্রা কারিকুলার সব কিছু মিলিয়ে যেটা বলা যায় সেদিক থেকে আমি এগিয়েছিলাম, কিন্তু নিয়োগের কোনো অবৈধতা ছিল না, সব কিছু ঠিকঠাকই ছিল, ওকে ফেয়ার অ্যান্ড ফাইন। তো ওই ছেলেটা নিয়োগ পেলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন নিয়োগ পেলো, চিটাগং থেকে একজন, 2 জনের জায়গায় 3 জন। রাতে বাসায় ফিরলাম, আমরা এর আগে আমার বাচ্চাকে কথা, ও তো একটু বড় হয়েছে তখন, আমি তাকে বলতাম যে বাবা আমার বাসা যেহেতু ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের পাশে 2.5 কিলোমিটার আমার গ্রামের বাড়ি থেকে ইউনিভার্সিটি, আমার ছেলেকে বলতাম বাবা আমরা একেবারে, তখন কিশোরগঞ্জ থাকি, তাকে বলি যে বাবা আমরা কিন্তু একেবারে ত্রিশাল চলে যাব। তো আমি রাতে বাসায় স্টে করি, আমার শ্বশুর শাশুড়ি তখন ময়মনসিংহ থাকতেন, আমার স্ত্রী সন্তান ওদের বাসায় ছিল। তো সকালবেলা যখন ঘুম ভাঙে আমার ছেলে আমাকে ফোন করলো যে বাবা আমরা কি দাদু বাড়ি একেবারে চলে যাব না? তখন আমি আর নিজেরে ধরে রাখতে পারি নাই, হাউমাউ করে আমার ফুল পরিবার আমরা কান্নাকাটি করলাম, যে এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না। এতদিন ধরে স্বপ্ন দেখছি সেই সেকেন্ড ইয়ার থেকে, এবং পাস সেকেন্ড ইয়ারে তখন পড়ি 11 সাল, সেখান থেকে 18 সালে গিয়ে নিয়োগ হয়। এই ধাক্কা সামলাইতে পারি নাই, একদম ছন্ন ছাড়া। তো আস্তে আস্তে ফিরে গেলাম কিশোরগঞ্জে গিয়ে আমার পরে এইচআরএম এর এক ছোট ভাই জয়েন করলো, ও 1 বছরের মাথায় তার ডিপার্টমেন্টে টিচার হলো, তার জায়গায় আরেক ছোট ভাই আসলো, সে তার ডিপার্টমেন্টে জয়েন করলো। ইংরেজি বিভাগের আমার এক বড় আপু ফারজানা খানম, সে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মোটিভেশন নষ্ট হয়ে যায়। হ্যাঁ সে জয়েন করলো। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক কলিগ বলতেছিলেন যে তুমি মেধাবী, তোমার এত গল্প শুনি, তোমার এরকম পারফরমেন্স দেখছি, তুমি শিক্ষক হিসেবে ভালো করছো, তুমি এখানে, আমি ওখানে অনেকগুলো কাজ করি। এই প্রশ্নগুলোর উত্তর দেয়া যায় না আসলে, হ্যাঁ হ্যাঁ খুবই পেইনফুল। আমার পরিবারের বাইরে 2 জন মানুষকে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই, যারা আমাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন। একজন হচ্ছেন আমার বিভাগের শিক্ষক সোহেল রানা স্যার, উনি আমাকে একদিন ফোন করে বললেন যে শাকির আপনি আসেন, আপনার অনেক খারাপ লাগা আছে, কষ্ট আছে, শেয়ার করি। তো উনি আমাকে ডেকে 1 ঘন্টা আমার কথা শুনলেন। তখন ওনার সাথে কথা বলছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল, আমার শার্ট ভিজে গিয়েছিল একদম লিটারেলি। আর আরেকজন হচ্ছেন যাকে আমি খুব অল্প সময় শিক্ষক হিসেবে পেয়েছি, উনি শেখ আলমগীর হোসেন, উনি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই আলমগীর সম্পর্কে একটু বলি, এই খুব ছোট করে বলা, ও আমার ইউনিভার্সিটির ছোট ভাই, আমরা একই হলে থাকতাম, ওই আপনাকে আমার কাছে রেফার করেছে। তারপরে আমি জাস্ট 1 মিনিট কথা বলে ওকে স্টুডিওতে নিয়ে আসে, আমার খুব আদরের খুব পছন্দের ছোট ভাই। হ্যাঁ, তো উনি আমাকে খুব অল্প সময় পেয়েছিলেন, আমিও অল্প সময় পেয়েছিলাম, একটা সেমিস্টার উনি করেছিলেন, একটা কোর্স। কিন্তু ওই সময় হয়তো উনি আমাকে চিনতে পেরেছিলেন, কিংবা উনার মনে একটা জায়গা হয়েছিল, আমার সুযোগ হয়েছিল। উনি তখন দেশের বাইরে ছিলেন পিএইচডি করতে সম্ভবত। তো ওনার সাথে আমার এত হাম্বল একটা ছেলে দেখে বোঝা যায় না যে এত ভালো প্রোফাইল, খুবই হাম্বল। ইভেন আমি যখন উনি চলে গিয়েছিলেন 6 মাস পর যখন সেমিস্টারের রেজাল্ট হয়, আমি স্যারকে কি একটা কারণে ফোন করেছিলাম, আমার কণ্ঠস্বর শুনে উনি চিনতে পেরেছিলেন যে শাকির বলছো। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি, আমি জানি না স্যার আপনার এটা চোখে পড়বে কিনা, ভিডিওটা আপনার দেখা হয় কিনা। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মোবাশ্বের মোনেম স্যারের কথা বলছি। আপনারা নিশ্চয়ই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট যারা আছেন তারা বুঝবেন যে উনি মাঝে মাঝে হুট করে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে কিবরিয়া কেমন আছো। এত ব্যস্ত একজন মানুষ, এত হাই প্রোফাইল টিচার উনি বিশ্ববিদ্যালয়ে, থাকে এরকম কিছু শিক্ষক আসলে যাদেরকে আমরা সারাটা জীবন ধরেই শ্রদ্ধা ভরে স্মরণ করি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো উনাকে ওই যে রিটেন পরীক্ষায় যখন ফেল করি, ওনার সাথে কথা বললাম, তো উনি আমাকে ওর পরে কন্টিনিউয়াস আমাকে উনি ফলো আপ করেছেন, চায়না থেকে আমাকে ফোন করেছেন, কথা হয়েছে, আমার কষ্টের কথা শুনেছেন। উনি আগে থেকে কিছুটা জানতেন, কারণ একজন মেন্টর থাকে, তো সেই দিক থেকে ওনার সাথে আমার সেই সুযোগটা আমার তৈরি হয়েছিল। আই এম লাকি এনাফ যে এরকম একজন ভালো মানুষের সাহচর্য আমি পেয়েছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে শাকির আজকে তুমি এখানে ফেল করেছো, একদিন তুমি এমন জায়গায় যাবা যে তোমার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে। আজকে যে কোনো পরিস্থিতিতেই হোক, যাই হয়েছে, আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাবে, তুমি বিশ্বাস রেখো, আমি তোমাকে চিনি, তুমি পারবা। তো এরপরে আমি আর অনেক জায়গায় ইউনিভার্সিটিতে ট্রাই করি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে রিটেনে ফার্স্ট হই, বাট আলটিমেটলি হয় নাই। আসলে ভাগ্য বা কপালে যদি না থাকে, রুটি রুজি সবকিছু আল্লাহর লিখে। যেহেতু অল্প টাকা বেতন পেতাম, এই টাকা দিয়ে আসলে খুব ভালোভাবে চলা যেত না। তো ক্রেডিট কার্ড নিয়ে একটা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে, তারপরে আরও কিছু টাকা পয়সা একসাথে করে
চিন্তা করলাম যে না, একটা সেকেন্ডারি ইনকাম সোর্সের প্রয়োজন। তো ওই যে ওই ভাই উনি আর আমি মিলে, যেহেতু আমার হাতে ওইরকম অর্থে টাকা নেই, তো উনি 3 লাখ টাকা দিলেন। আমরা চিন্তা করলাম যে আমরা একটা মুরগির খামার করব, ব্রয়লার মুরগির খামার করব আমার এলাকায়। কারণ এইখানে মাঝখানে আবার একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়। তো উনি একটা ফিড মিলের মালিক, উনি আমাকে মূলত প্ররোচিত করলেন যে ভাই আপনি শুরু করেন, আপনাকে বাচ্চা দেব, মুরগির খাবার দিব, বিক্রি করে টাকা দিবেন। 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে একটা খামার ভাড়া নেই, সেখানে 5,000 মুরগির বাচ্চা ওঠাই। কিন্তু প্রথমবারে এমন বাজেভাবে ফেসে যাই যে পুরো টাকাটা চলে যায়। প্রায় 6 মাস এমনও হয়েছে, ওই সময়টাতে যখন ঈদের দিন সকালবেলা আমার আব্বাকে মুরগির খামারে কাজ করতে হয়েছে, এবং আব্বা অসুস্থ ছিলেন, কর্মচারী রাখার মতো টাকা পয়সা নেই, বা অবস্থা মুরগি কয়েকটা আছে, সব বেশিরভাগ অনেক মুরগি মারা গিয়েছে, ঠিকমতো বিক্রি করতে পারছিলাম না। যে এখন আমরা 180-90 টাকা ব্রয়লার মুরগি খাই, বাট ওই সময় আমাকে 60 টাকা কেজিতেও বিক্রি করতে হয়েছে। এখন যারা খামার করেন তারা জানেন যে একই খাবার হঠাৎ করে চেঞ্জ করলে এটা একটা ইম্প্যাক্ট পড়ে। তো আমাকে তখন লোকাল মার্কেট থেকে বাকিতে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে, আমার তো এটার প্রিপারেশন ছিল না। উনি বলেছেন যে কমপ্লিট খাবার উনি দিবেন, তারপরে গিয়ে আমি টাকা পয়সা দেব। কিন্তু এইখানে সবকিছু হওয়াতে 5 লাখ টাকার মতো খাবার আনা হয়েছিল টোটাল। আমি ওনাকে আস্তে আস্তে সেই টাকাটা দেওয়ার চেষ্টা করি ভেঙে ভেঙে। মানে আমার মূলত ওই মুরগি যা ছিল সব বিক্রি টিক্রি করে খাবারের টাকা দিতে শেষ। তাহলে আমার যে ভাড়া, কর্মচারীর খরচ, ঔষধের খরচ, প্রায় 80,000 টাকা শুধু মেডিসিন লেগেছিল ওই সময়, মানে মারা যাচ্ছিল তো এই অ্যাটাক সামলানোর জন্য। তো যাই হোক, এখানে একটা মারাত্মক রকম লস হয়। তো ওই সময় 41তম বিসিএস এর সার্কুলার হয়। যদিও আমি 35তম থেকে আবেদন করতে পারতাম, 36 আবেদন করেছিলাম, ওইটা তো যে টিচিং এর জন্য আর পড়াশোনা করা হয় নাই, যে আমি তো শিক্ষকতাই যাব। মানে আপনি 36 বা 35 থেকে আবেদন করতে পারতেন, কিন্তু আপনি কোনো আবেদনই করেন নাই। 36-এ করেছিলাম, মানে ওটাকে আসলে বাট আপনি সিরিয়াসলি নেন নাই। মানে সিরিয়াস বলতে একটা অক্ষরও পড়ি নাই, এমনি যে আমি তো টিচার হব। বুঝতে পারছি, উনি আসলে টিচার হবেন এই কারণে উনি করেন নাই। সো আপনি 41-এ করছেন। হ্যাঁ, 41-এ আমি সিরিয়াসলি ডিসিশন নিয়েছি যে না, আই হ্যাভ টু মুভ অন। আপনার বয়স কত তখন? তখন মানে 28, তার মানে 28 পার হয়েছে। এটাই আপনার লাস্ট বলা যেতে পারে, লাস্ট ট্রাই। 28-এর শেষের দিকে, 28 শেষ মানে 29 বছর। 19 সাল, তখন 19 সালের সেপ্টেম্বর সম্ভব। আপনার ওটা কমপ্লিট হতে হতে এমন হতে পারে পরেরটা 42টা আপনি নাও পেতে পারেন। 42 স্পেশাল ছিল, পাই নাই, পানি নাই আপনি। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তারপর তো 41-এর বিসিএস এর আবেদন করলাম। তার কয়েকদিন পরে এনএসআই রেডির সার্কুলার হলো, বিসিকের সার্কুলার হলো 9ম গ্রেডের পোস্টে। তো এনএসআই এর পরীক্ষাটা খুব দ্রুত হয়। আপনাকে একটা প্রশ্ন আমি করেই ফেলি ফাঁকে, কারণ আমার পরে থাকবে না। আপনার এতগুলো ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন চারদিক থেকে, মানে আমি যদি বলি এতগুলো ফ্লস, ঈশা খাতে আপনি কন্টিনিউ করতে পারছেন না, যেটা আপনার রুজি। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করে একের পর এক ফেল করলেন, মানে আপনি পারলেন না ব্যাটে বলে। আপনার মুরগির ব্যবসা, সেটাও ধরা খেলেন। এদিকে সংসারও চালাতে হচ্ছে, এবং সরকারি চাকরির বয়সও আপনার তখন বলতে গেলে একদম টাইটাই অবস্থা। হ্যাঁ, আপনি কি আসলে পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছিলেন? আপনার তখন তো মানে পুরো পৃথিবী এরকম সেকেন্ড হয়ে যাওয়ার কথা। এটার উত্তরটা আমি এখনই দেবো, এই ঘটনাগুলোতে আসবে। তো এনএস এর পরীক্ষা 1 মাস পরেই হয়। তো 1 মাসে তো কোনো প্রিপারেশনই নেওয়া যায় না। তো পরীক্ষায় ফেল করি, প্রিলি পাস করতে পারিনি, বিসিকের পরীক্ষায় পাস করতে পারিনি। আর 41তম পরীক্ষা তো আর অনেক পরে হবে, বিসিএস তো সার্কুলার পরে 5-6 মাস সময় পাওয়া যায়। তো চতুর্থ পরীক্ষা ছিল টেলিটকের একটা সার্কুলার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যখন এক্সিকিউটিভ পোস্ট ছিল, নাম যদিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সমমর্যাদায়, কিন্তু পোস্ট ছিল এক্সিকিউটিভ। আবেদন করলাম, তো আল্লাহর রহমতে আমার এই চাকরিটা হয়ে যায়। তো এই প্রিপারেশনের জার্নির সময় যে ঘটনাটা ঘটেছে, একদিকে ওই যে মুরগির খাবারের যে লোকটা দিয়েছিল, ওর টাকা পয়সার একটা প্রেশার, বাড়িতে বাবা মাকে টাকা পয়সা দেওয়ার প্রেশার, আমার বাচ্চাটা বড় হচ্ছে, ওর খরচ, আমার ওয়াইফ তারও কিছু শারীরিক সমস্যা ছিল, টুকটাক চিকিৎসা করতে হতো, এটার প্রবলেম। ওইদিকে ওই যে 3 লাখ টাকা আমাকে পে করতে হবে আমার ওই কলিগকে, এটার একটা প্রেশার ছিল। সব মিলিয়ে এমন অবস্থা হয়েছে যে ফোন বেজে উঠলে আমার শরীর কেঁপে উঠতো। মানে আই ওয়াজ ট্রমাটাইজড ইন এ সেন্স। আমি তখন সারা রাত, মানে রাত্রেবেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমার ওয়াইফ, আমি নামাজ পড়তাম আর কান্নাকাটি করতাম। মানে আল্লাহর কাছে যাচ্ছিলাম যে আল্লাহ তুমি ছাড়া উপায় নেই, উদ্ধার করো, জানি না কিভাবে পারবো। আল্লাহ শেষ পর্যন্ত ডাক শুনেছেন। তারপরে আমি ওই টেলিটকে জয়েন করি ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। না পারতেছিলাম পড়াশোনায় মনোযোগ দিতে, তারপরেও আমার একটা গুণ ছিল আল্লাহ প্রদত্ত, আমি আল্লাহর প্রতি মানে কৃতজ্ঞ, যে যত কিছুই হয়ে যাক না কেন, আমার পড়তে বসাটা ছিল আমার জন্য চ্যালেঞ্জ, বাট একবার যদি পড়তে বসে পড়তে পারতাম, আমি পড়তে পারতাম।
এইটা আমার মধ্যে ছিল, কনসেন্ট্রেশন দিতে পারতেন। হ্যাঁ যাই হয়ে যাক না কেন, যতক্ষণ পড়তাম এতক্ষণ পড়তাম। তো এখন ঘটনা হচ্ছে যে কোচিং করি নাই বা কারোর সাথে ওভাবে বসে পড়াশোনা করার সুযোগ হয়নি, যে কারণে নিজের প্রস্তুতির লেভেলটা বুঝতে পারছিলাম না। তো কিন্তু ওই যে বিভিন্ন অ্যাপসে পরীক্ষা দেওয়া যায়, ওখান থেকে পরীক্ষার 15 দিন আগে আমি ফেল করছিলাম, মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি না হওয়ার কারণে। বাট পরীক্ষা 7 দিন আগে 7টা মডেল টেস্ট দিয়ে ওখানে খুব ভালো রেজাল্ট করি, মানে ওই অ্যাপসগুলোতে, যে আমার আউট অফ 200 143 146 এরকম মার্ক আসতেছিল। তখন বুঝতে পারলাম যে না, প্রিলি পাস করে যাব। তো পরে প্রিলিমিনারি পরীক্ষার পরে রিটেন যখন পরীক্ষা হবে, রেজাল্ট হইলো, পাস করলাম। আমার ওয়াইফ আমাকে দারুণ সাপোর্ট দিল। বাচ্চাটাও খুব কষ্ট করেছে আসলে প্রিপারেশনের সময়, কারণ 9টা 5টা অফিস করে, তাও আবার পোস্টিং হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, মানে আমাদের তো ডিপার্টমেন্ট হচ্ছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো প্রচুর মার্কেট ভিজিট করতে হয়, গাজীপুর অনেক বড় একটা জেলা। তা আমাকে রেগুলার চৌরাস্তা থেকে টঙ্গী, মাওনা, ওইদিকে কাপাসিয়া, ওইদিকে কালিয়াকৈর, ওই পুরা এরিয়াটা, টঙ্গীর কালীগঞ্জ, সেটা তো খুবই মানে বাজে জায়গা ভ্রমণের জন্য বা ট্রান্সপোর্টের জন্য। তো এই হ্যাসেলগুলো নিয়ে পড়াশোনা করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। তো বিকেলে বাসায় ফিরে, বাচ্চাটা তখন মাত্র ক্লাস 1-এ ভর্তি করলাম ওই বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের যে স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওখানে। তা আমি পড়াশোনা করি, বাচ্চাটা এসে তো তার বাবাকে কাছে চায়, সারাদিন সে পায় না। বাবাকে, ছেলেকে বোঝায় যে বাবা তোমার জন্যই কষ্ট করছে, একটু একটু ধৈর্য ধরো। আমার ওয়াইফ তাকে নিয়ে পাশের রুমে বসে থাকে, বাচ্চাটা দরজা খুলে আসতে চায়, ওরে আসতে দেই না। এটা আসলে খুব কষ্টের, যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারবে। তো এই সময় মোটামুটি রিটেনের মানে প্রিপারেশন, বেশ ভালো একটা প্রিপারেশন হলো। প্রিলি টিকে গেছেন, রিটেনের প্রিপারেশন? হ্যাঁ, রিটেনের প্রিপারেশন নিচ্ছি। তো প্রতিদিনই প্রায় রাতের বেলা দেখা গেছে সব কাজ সেরে 8টা 9টায় পড়তে বসি, 3টা 4টা পর্যন্ত পড়াশোনা করি। এইভাবেই প্রায় 3-4 মাস কন্টিনিউ করলাম। যখন রিটেন পরীক্ষা শেষ, রিটেনের রেজাল্ট হয়েছে, রিটেন আলহামদুলিল্লাহ পাশ করি। তারপর আমার ট্রান্সফার হয় কিশোরগঞ্জে। যখন ভাইবার শিডিউল আসলো, 41তম বিসিএস এর ভাইবার শিডিউল আসলো, তখন আমি আরেকজন পার্টনার খুঁজে নিলাম, আমরা প্রিপারেশন নিচ্ছি। তবে আমি রিটেনের থেকে ভাইবার জন্য অনেক বেশি পরিশ্রম করেছি। পুরো রিটেনে যা পরিশ্রম আমার না হয়েছে, ভাইবার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। আমি করেছিলাম যেন ভাইবাটাই ভালো করতে পারি। তো ভাইবা দিলাম। ভাইবা নিয়েছিলেন পিএসসির একজন সাবেক রাষ্ট্রদূত, যিনি পিএসসির মেম্বার হয়েছিলেন পরে। আবার আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন অ্যাফেয়ার্স। কেন দিলেন? এত বড় রিস্কি একটা জায়গা, আপনি তো নিশ্চয়ই বিসিএস সম্পর্কে জানতেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স দেওয়া এটা কিন্তু খুব রিস্কি এই কারণে যে এটা সবারই টপ মোস্ট চয়েস থাকে, 1। 2 নাম্বার হচ্ছে যে আপনার বলতে গেলে এটা একদম লাস্ট ট্রাই বলা যেতে পারে বিসিএস। বয়স না বাড়লে আপনি 43তমে চান্স পেতাম না। সেক্ষেত্রে আপনার প্রথম 5টা চয়েস এমন হওয়া উচিত ছিল যেটা আপনার জন্য ব্যাটে বলে কনভিনিয়েন্ট হয়। সেখানে আপনি একটা সুপার রিস্ক নিয়ে নিলেন চয়েসের দিক থেকে। কেন করলেন? সবাই যেটা ভাবতে ভয় পায়, সেই জিনিসটা অর্জন করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। লাইফটা যে একটা রেস, এইটা ওনার গল্প শুনে আজকে আমার মনে হচ্ছে। আপনারা যেভাবে গল্পটা আজকে এখানে শুনলেন, আমি সবসময় এটা বলি, আমি 10 মিনিট স্কুলে একটা পডকাস্ট করেছি, আপনাদের যদি সময় হয় আপনারা ওটা দেখে নেবেন যে আমার গল্প বলানোর, গল্প শোনার কেমিস্ট্রিটা আসলে কি। ওখানে আমি একদম মন খুলে সব বলেছি, এই আমার 12-13 বছরের এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে। ওনার গল্পটা যেভাবে উনি বলেছে, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা রোলার কোস্টারে আছি। নাম্বার 1, আপনাদের কাছে আমি আরও প্রেসাইজলি সেটা কেটে কুটে সুন্দর করে উপস্থাপন করেছি, এবং ডেফিনেটলি যারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত এসছেন, তারা তো ডেফিনেটলি বুঝতে পারছেন রেজাল্ট কোন দিকে যাচ্ছে। যে মানুষের জীবনে কিন্তু যোগ বিয়োগের একটা হিসাব থাকে। ওনার লাইফে উনি যত বড় বড় রিস্ক নিয়েছে, দ্যাট ইজ বিয়ন্ড ইমাজিনেশন। কারণ বিসিএসটা তো একটা খেলা জায়গা না। সেখানে ওনার লাস্ট ট্রাই, যারা বিসিএস করেছেন বা করবেন তারা হয়তো বা জানেন, সেখানে উনি মিনিমাম পসিবিলিটি জায়গাটা ট্রাই করা উচিত। আমি হলে তাই করতাম। সেখানে উনি ম্যাক্সিমাম পোটেনশিয়ালিটির জায়গাটা ট্রাই করেছে, এবং সেটা ডেফিনেটলি ব্যাটে বলে না হওয়ার জায়গাটাই। কারণ ওনার লাইফে কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ফেইলার, ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কথা, এবং সেখানে ঝুঁকিটা কম নেওয়ার কথা ছিল। উনি ঝুঁকি কম নেননি, উনি ঝুঁকি এক্সট্রিমটাই নিয়েছেন। ওকে, আমার আব্বা একটা কথা বলতেন, উনি জীবনে অনেক কিছু করতে পারেন না, বাট আমি উনাকে একজন সাকসেসফুল ফাদার মনে করি। যে উনি যতটুকু সফল, আমি হয়তো বাবা হিসেবে এতটা সফল নাও হতে পারি। কারণ উনার ছেলে গোল্ড মেডেলিস্ট, উনার ছেলে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, উনার ছেলে অনেক কিছু করেছেন, বাট আমার ছেলে এগুলো করতে পারবে কিনা আই এম নট শিওর। তো বাবা একটা কথা বলেন যে, বাবা, গ্রামের ভাষায় বলছি, জিরাইলে বট গাছ তলে, মানে যদি রেস্ট নিতে হয় তাহলে বড় গাছের নিচে রেস্ট নিতে হবে। এইটা আমার লাইফের বিভিন্ন সময় আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। তো দিব ফরেন অ্যাফেয়ার্স দিয়ে ধরবেন, যেহেতু বড় মাছটাই ধরবেন। হ্যাঁ,
সৃষ্টিকর্তা যখন আপনাকে কোনো কিছু দিতে চান, আপনি কিছু ভাইব পাওয়া যায়। তার আগে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এতদিন পর্যন্ত যে আমি জার্নিটা করলাম হচ্ছিল না, প্রথম দিকে আমার মধ্যে একটা অহংকার বোধ চলে আসছিল যে আমি অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছি, হয়ে যাবে, বাট ফেইলুরের কারণে আমার মধ্যে অহংকারটা আস্তে আস্তে ভাঙা শুরু হয়। সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ না করলে পরে আমার মনে হয় ভালো কিছু হবে না। এবং আমার যেহেতু টিচিং প্রফেশনে ছিলাম, হাত নাড়ানোর একটা অভ্যাস ছিল, হাত এইভাবে ধরে রেখেছিলাম যে হাত আজকে বেইমানি করিস না। সত্যি কথা, এটা বলে আমি লাস্ট ম্যান ছিলাম। 15 জন ওই বোর্ডে ছিল, একজন অনুপস্থিত, আমি ছিলাম লাস্ট ম্যান। আমার আগে 13 জনকে ঘড়ি ধরে 12 থেকে 14 মিনিটের করে রেখেছে। এবং যেহেতু ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস ছিল, যিনি ভাইবা নিচ্ছেন উনি সাবেক রাষ্ট্রদূত। যাই জিজ্ঞেস করছে, মানে প্রথম থেকেই শুরু হয়েছে, যাই জিজ্ঞেস করছে আমি সবকিছু টু দা পয়েন্ট অ্যান্সার করতে পারছিলাম। ফুল ইংলিশে ভাইবা হয়েছে। এবং আমার 12-14 মিনিট শেষ হওয়ার পরে এক্সপার্ট দুজন ছিলেন, ওনারা বলছেন স্যার আমাদের জিজ্ঞেস করা শেষ। তখন উনি চেয়ারম্যান স্যার বলতেছেন যে না, আই ওয়ান্ট টু আস্ক ইউ সাম মোর কোশ্চেন্স। এবং এর মাঝখানে একটা প্রশ্নের অ্যান্সার এমন ছিল, স্যার বলে ফেলেছিলেন যে তুমি এটা কোত্থেকে শিখেছো, এটা তো কোনো বইয়ে থাকার কথা না। আমি বললাম স্যার না, এটা কোনো বইয়ে পাইনি স্যার, আমি এটা অনলাইন থেকে বিভিন্ন তথ্য নিয়েছি এবং আমার নিজের মতো করে সাজিয়েছিলাম। যে যখন একজন দেশের রাষ্ট্রপতি তার একজন প্রতিনিধিকে আরেকটা দেশের রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাজার কাছে পাঠাবেন, তখন এই কথাগুলোই বলা উচিত। মানে লেটার অফ ক্রেডেনশিয়াল জমা কিভাবে দিতে হয় এই বিষয়ে প্রশ্নটা ছিল। তখন বুঝেছিলাম যে না, আই শট দ্য বুলসআই। মনে হয়েছিল সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এবং আলহামদুলিল্লাহ প্রায় 25 মিনিট আমার ভাইবা হয়। আগের সবাই বের হয়ে ঘামছিল, তো আমি বের হয়ে, যিনি ব্যক্তিগত কর্মকর্তা থাকেন, যে আপনি এতক্ষণ রাখলো ভাইবা কেমন হয়েছে, বলছে আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক উপরওয়ালা, কপালে থাকলে ভালো কিছু হবে। তারপরেও এই যে পরে যখন এই ভাইবার পরে আরো 6 মাস ভাইবা হয়, রেজাল্ট দিবে, তো রেজাল্টের নিয়ে অনেক নাটকীয়তা ছিল, যে আজকে হবে এরকম হচ্ছিল। তো 3রা অগাস্ট মাগরিবের নামাজের পরে রেজাল্ট হয়। তো মাগরিবের নামাজে সিজদায় পড়ে আমি দোয়া করছিলাম যে আল্লাহ, সৎ পথে সচ্ছল জীবনযাপন করার একটা সুযোগ আমাকে দিও, আর সর্বোত্তম ফয়সালা দিও, যা দিবা তাতেই খুশি, কিচ্ছু না আসলে আমি তাতেই খুশি। এটা আমরা 1-1.5 বছর ধরে একটু বিশ্বাস করে ফেলেছিলাম যে আমার হাতে কিছু নেই, আমার আসলে কিছু করার নেই, সৃষ্টিকর্তার রহমত ছাড়া কিছু হবে না। আমার ওয়াইফ ওভাবেই আমরা জীবনযাপন করছি অনেক দিন ধরে। কারণ এদিকে আবার 10 বছর আমার বাচ্চার বয়স রানিং, আমরা সেকেন্ড একটা বেবি নিতে চেয়েছিলাম, 3 বছর ধরে ট্রাই করছি, হচ্ছে না। সবকিছু মিলে আল্লাহর উপর পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চান আমি আরেক সন্তানের বাবা হতে যাচ্ছি, মাশাআল্লাহ। তো মাগরিবের নামাজের পরে যখন রেজাল্ট পাবলিশড হইলো, আমি ছাদে চলে গেলাম। ছোট বোন ফোন করে বলল ভাই আপলোড করেছে দেখো। তো আমার ওয়াইফ বলেছিল একসাথে দেখবো রেজাল্ট। তো আমি, আমার ছেলে আর আমার ওয়াইফ ল্যাপটপে ফাইলটা ওপেন করে, এখন আমি তো ফেইলড হইতে হইতে এখন আর মানে এত বড় কিছু চাইতে পারতেছি না, ছেড়ে দিয়েছি আল্লাহর উপর। তো নিজে নন ক্যাডারের আগে প্রথম রেজাল্ট দেখলাম, যে দেখি পাশ করেছি কিনা। যখন দেখলাম নন ক্যাডারে আসে নাই, তখন ওয়াইফকে বললাম শরণা, ঘটনা ঘটে গেছে, হয় আমি ফেল করছি, নয়তো আমি ক্যাডার পাইছি। তো এখন ক্যাডারের দিকে, উপরের দিকে, যেহেতু ভালো পরীক্ষা হয়েছে, ফেল করার কথা না, উপরের দিকে, নিচের দিক থেকে খোঁজা শুরু করলাম। ওগুলাতে পরিবার পরিকল্পনায় নেই। তো পুলিশ ক্যাডারে 100 পোস্ট ছিল, এখানে নেই। তখন বললাম শোনা, তো খুব খুশি, পুলিশ ক্যাডার হয় নাই, আমাদেরকে ছেড়ে, তোমাদেরকে ছেড়ে থাকতে হবে। তো পুলিশের উপরে ছিল 8 নাম্বার সিরিয়ালে, যদিও উপরে প্রশাসন থাকে প্রথমে, তো 8 নাম্বার সিরিয়ালে ছিল পররাষ্ট্র ক্যাডারের তালিকা। আমি এটা স্কিপ করে উপর দিকে চলে যেতে চাচ্ছিলাম, যে দৌড় করে না, দেখো, আমার ওয়াইফ বলতেছে দেখো, হতেও তো পারে। আমি বলছি এই 25 জনের মধ্যে আমি কোত্থেকে, এগুলো দেখে লাভ না, এগুলো হবে না, এত বড় কিছু কেমনে, চলো উপরে দেখি। আরে দেখো না, অল্প সময়ই তো। তখন রোলটা দেখলাম যে আমার রোল ছিল 18 দিয়ে শুরু, 18-র একটা রোল, মানে যখন 18 পাইছি পরে 2টা শূন্য, এই পর্যন্ত মিলে গেছে, এরপরে 9473। বিশ্বাস হচ্ছে না, এটা কি হইলো যে ভাই আমার গা শিউরে উঠছে, মাই গুডনেস। ওয়াও, তাও আবার পজিশন 20তম, মানে পজিশন 20, মানে বুঝতে পারছেন, ও পুরো বিসিএস এর মধ্যে মানে টপ 20-র মধ্যে 20। ও ওয়াও। তো আমি জাস্ট ফ্লোরে বসে পড়া সোনাকে বললাম, সোনা এটা কি হইলো, এটা কি আসলেই হইছে? আমার ছেলে কাঁদতেছে, আমি কাঁদতেছি, আমার ওয়াইফ কাঁদতেছে, 3 জন একসাথে জড়ায় ধরে কান্নাকাটি করতেছি। তো এর কিছুক্ষণ পরে আমি চেক করি, আমার ছেলেকে দিয়ে চেক করাই,
ওয়াইফকে চেক করাই, অবিশ্বাস্য তো। মানে অ্যাডমিট কার্ড স্ক্রিনের সাথে মিলাই যে আসলেই কি এটা ঘটলো। তো যখন বুঝলাম যে ঘটে গেছে, তখন তো আসলে কিছুক্ষণ পরেই সিজদায় পড়ে গেলাম, 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আল্লাহ এমন ভাবে আমাকে ফিরিয়ে দিয়েছে যে বিশ্বাস করেছিলাম যে আল্লাহ তুমি সর্বোত্তম ফয়সালা দান করো, চলে এর চেয়ে বেশি তো আর মানে সরকারি চাকরিতে তো এরপরে আর চাওয়া নেই। মানে এই মোমেন্টটা ছিল। কত সালের এটা? এটা আপনার রেজাল্ট কত সালে হলো? এটা তো এই তো কয়েকদিন আগে। কয়েকদিন আগের ঘটনা এটা? হ্যাঁ, আগস্টের 3 তারিখ। আজকে আগস্টের কত তারিখ? আজকে 19। ও ওয়াও, মানে জাস্ট 16 দিন আগের ঘটনা। ওয়াও। তারপরে তো আপনাদের বোধহয় এখনো কোনো কার্যক্রম কিছুই শুরু হয়নি? না না, এখনো শুরু হয় নাই। পুলিশ ভেরিফিকেশন হলে আমরা জয়েন করব আর কি। মাশাআল্লাহ, 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 মাই গুডনেস। তো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি ডেফিনেটলি এক ধরনের থ্রিলার মধ্যে ছিলাম পুরো গল্পটা শোনার মধ্যে। আমার বেশ কয়েকবার গা শিউরে উঠেছে, বিকজ আই নো দ্য রেজাল্ট। আমি রেজাল্ট আগে থেকে জানতাম। আমি আলমগীরকে ধন্যবাদ জানাই, আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, আপনার টিচার। ও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল আপনার ব্যাপারে, এবং ডেফিনেটলি ও শুধু আপনার না, বাংলাদেশের মানুষের অনেক ছেলেমেয়েরা আজকে উপকার করলো। আজকের এই গল্পটা আপনারা 5 বার 10 বার করে শুনবেন। আপনাদের সবাইকে যে ফরেন অ্যাফেয়ার্সে যেতে হবে বিষয়টা এরকম না, সবাইকে বিসিএস করতে হবে বিষয়টা এরকম না। গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে যতবার আপনি ফেল করবেন, আপনি মনে করবেন যে বেস্ট পজিশন আল্লাহ আপনার জন্য রেখেছেন এবং আপনি সেটা অ্যাচিভ করবেন, এর চাইতেও বেস্ট জিনিস অ্যাচিভ করবেন। সুতরাং আল্লাহর উপরে সবসময় তাওয়াফ করবেন, কখনোই আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়বেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনার স্যাটিসফ্যাকশন লেভেল দেখেন। উনি রিস্ক নিয়েছে জীবনের সবচেয়ে এক্সট্রিমগুলো। ওনার বাবার যে কথাটা, যে যদি জিরাইতে হয় বট গাছের নিচে জিরাইবা, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। আমি সবসময় যে কথাটা বলি ব্র্যান্ডিং বাংলাদেশে, মোটিভেশন পাওয়ার জন্য বড় বড় মানুষের জীবনের ইতিহাস বই থেকে পড়ার দরকার নেই, পড়লে ভালো। মোটিভেশন নিতে হবে এই সব মানুষদের কাছ থেকে যারা আমাদের বাড়ির পাশেই থাকে। হ্যাঁ, তাহলে জীবনে আগানোটা অনেক সহজ হয়ে যায়। ব্রিথ নিয়ে, নিঃশ্বাস নিয়ে সামনের দিকে স্টেপ ফেলা যায়। প্রত্যেকটা মানুষ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভিন্ন ভিন্ন ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি জাস্ট আপনার ক্ষমতাকে রিয়ালাইজ করেন, আপনার ক্ষমতাকে খুঁজে বের করেন, এবং আপনি পুরো পৃথিবীকে মাতিয়ে দিতে পারবেন। শাকির ভাই অনেক ধন্যবাদ, এবং আপনি অনেক ভালো করবেন ফরেন অ্যাফেয়ার্সে, সেই দোয়া থাকলো। এবং বাংলাদেশ খুব ভালো একজন অফিসার পাক, আমরা যেন সেই জায়গাটায় প্রাউড ফিল করতে পারি। অনেক ধন্যবাদ আপনার পুরো ফ্যামিলিকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ছোট্ট করে 1 মিনিটে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, একটা কথা বলতে চাই। জীবনকে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে জীবনকে একটা ফুটবল খেলার সাথে তুলনা করি, যেখানে আমি হচ্ছে বল। তো এক গোলপোস্ট থেকে সরাসরি কিক দিয়ে গোল হয় না, অনেক পা ঘুরে পাস হয়ে তারপর গোল হয়। তো জীবনে অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে ধাক্কা দিয়েছেন, মানে আমি সেটাকে পাস হিসেবে নিয়েছি। যে ইউনিভার্সিটিতে হয় নাই, আসলে হবে কিভাবে, আমার তো রিজিক ওখানে লেখা ছিল না। তো এই যে যারা বিভিন্ন সময় আমার ফেলুরের সঙ্গী ছিলেন, তাদেরকে আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই যে এই পাসগুলো দরকার ছিল, ওই পাসের কারণে আজকে গোল। আর সবার উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, এটাকে সাকসেস বলা যায় এক অর্থে, কিন্তু আমি মনে করি সকল চাকরির মতো এটা একটা চাকরি। আমি এটার স্রোতে গা ভাসাতে চাই না। আর বড় বড় সফলতা বড় বড় দায়িত্ব নিয়ে আসে। তো আমার যদি বেঁচে থাকি, ক্যারিয়ারের শেষ পর্যন্ত দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, দেশের ভালোর জন্য কাজ করতে চাই। আর সবার উদ্দেশ্যে সর্বশেষ আমার একটা কথা থাকবে, ধৈর্য, পরিশ্রম, লেগে থাকার অভ্যাস, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ যদি থাকে, একটা মানুষ যে কোনো জায়গা থেকে উঠে আসতে পারে।